আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি বলছি সফলতার গল্প আপনাদের মাঝে যারা চাকরি প্রত্যাশী, সরকারি চাকরি পান নাই। আজকে আমাদের এই খুলনা জেলার জনাব এফ রহমান কি নাম, কিরণের, যিনি শুধু আমাকে দেখতে আসছিলেন সেই সুদূর যশোর থেকে। তার স্থায়ী ঠিকানা খুলনা, বাট সে থাকতেন যশোর। সেখান থেকে আসছিলেন ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টার থেকে দেখতে, না আমাকে দেখতে আসছিলেন। আমার আজকে আপনারা যারা এই লাইভ দেখছেন, ঠিক তেমনইভাবে এই কিরণ একদিন আমার লাইভ দেখছিল। দেখার পরে তার বিশ্বাস জেগেই সে আসছিলেন ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারের মূল ঘটনা দেখার জন্য। ভিউয়ার্স, যারা লাইভ দেখছেন, এই লাইভটা আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি সময় দিয়ে দেখেন এবং আপনার লাইফটা পুরো এই কিরণের মতো পুরো চেঞ্জ হয়ে যাবে। বলছিলাম এদেশে যারা সরকারি চাকরি প্রত্যাশী তাদের জন্য। আর হ্যালো, যারা গার্ডিয়ান দেখতেছেন, যে আঙ্কেল আন্টিরা দেখতেছেন, আপনার সন্তান নিয়ে ভাবতেছেন কিভাবে দেশে সরকারি চাকরি হবে ফ্রিভাবে, সেটা আজকে এই কিরণের লাইভ দেখলেই আপনার ভুল ভেঙে যাবে এবং আপনার সন্তানও পাবে সরকারি চাকরি ফ্রি এবং ফেয়ার পাবে, যেমনটা পেয়েছেন এই খুলনা জেলার কিরণ। তো কিরণ খুব সহজেই কিভাবে চাকরি পেল সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছে আজকে কিরণের গল্প নিয়ে। হ্যালো কিরণ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আপনার কাছে? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই কিছুক্ষণ আগে আপনি বললেন আপনার চাকরি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। জি। তো এই মুহূর্তটা আপনার এই যখন টেলিফোন আসছিল বা আপনি অফিসে গেলেন যে আপনার চাকরি হয়েছে, তখন কেমন লাগছে? বিশ্বাস কি হচ্ছিল? স্যার এটা বিশ্বাস আসলে প্রথমে আমার হচ্ছিল স্যার, কারণ আমি খুব কনফিডেন্ট ছিলাম। আর স্যার আপনি আমাকে সবসময় সাহস দিয়েছিলেন, যেহেতু আমি স্যার অনেকগুলো ভাইবা দিয়েছি এবং আপনি আমাকে বারবার বলছিলেন ভাইবা দিয়ে যাও। এমনি পরীক্ষা পরে কথা বলেছিলেন যে এমনি পরীক্ষা দেওয়া বা না দাও, তুই ভাইবা দিয়ে যাও। আচ্ছা আচ্ছা। এটা স্যার আমাকে আরেকটু উৎসাহিত করেছিল স্যার, এবং আমার অনেকগুলো ভাইবা তো দিয়েছে স্যার, আর সামনেও আমার ভাইবা আছে স্যার। শুনছি আমরা সেই খুলনা জেলার কিরণের সফলতার গল্প। ভিউয়ার্স, এবার আমরা চলে যাই কিরণের গ্রামের ঠিকানায়। কিরণ, আপনার গ্রামের পরিচয়টা একটু বলেন। আমার নাম এফ রহমান কিরণ, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, উপজেলা ফুলতলা, জেলা খুলনা। আর আমি লেখাপড়া করেছি মানে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছি, এটা আমার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা। আর আমি একদিন নেটে আমি খুব মানে এক্সপার্ট না, কিন্তু আমি ফরিদ স্যারের একটা ভিডিও দেখছিলাম, তাও অন্যের ফোনে। ভিডিও ঠিক না, মানে জাস্ট একটা ছবি আর কি। এখন স্যার সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, আমার ধারণা ছিল না। আমি অনেক চাকরি অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমি ঢাকায় আসতে পারতেছিলাম না। কিন্তু স্যার ওই জায়গায় লিখেছিলেন যারা ঢাকায় আসতে চান আমাদের সাথে যোগাযোগ করেন, জাস্ট এইটুকু কথা। এরপরে আমি স্যারের সাথে এসে যোগাযোগ করি এবং ওই দিনকেই আমি ভর্তি মানে স্যারের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যায়। স্যার আমাকে বারবার নিষেধ করছিলেন এবং আলম ভাই আবার বলেছিলেন যে তোমার যে কন্ডিশন, তোমার যে পারিবারিক অবস্থা, তুমি ভর্তি হয়ে না। আপনারা অনেকে মনে করেন হয়তো এখানে আসলে আপনাকে আটকায় ফেলবে, আধেরে দেবে না, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। স্যার কিন্তু আমাকে কখনোই, আমি স্যার রয়েছে, স্যার নিজেই সাক্ষী, স্যার কিন্তু আমাকে ভর্তি করতে চাইনি, আমি জোর করে ভর্তি হয়েছি। সুতরাং আপনারা অনেকে আবার মনে করতে পারেন যেখানে আসলে আপনারা বেঁধে ফেলবে, আপনারা আজ যেতে পারবেন না, বিষয়টা মোটেও এরকম না। ভিউয়ার্স, শুনছিলাম তার অপ্রিয় সত্যি কথাগুলো। যিনি আসছিলেন ঢাকা বহুভাষী, যে এক বুক স্বপ্ন নিয়ে এই ফরিদের কাছে যে সেখানে গেলে সরকারি চাকরি হয়, বাট আসার পরে তার রূপটা হয়ে গেল অন্যরকম। সে আসছিল ঢাকা বহুভাষীতে ভর্তি হওয়ার জন্য, বাট তার যে অবস্থা দেখেছি আমরা তাকে ভর্তি নেব না, কারণ তার ঢাকা শহর থাকার মতো অ্যাবিলিটি, খাওয়ার মতো অ্যাবিলিটি সেটা কিন্তু ছিল না। কি আমি মিথ্যা কথা বলছি? সেই অবস্থা দেখে আমি বলছি আপনি বাড়ি চলে যান, বাড়িতে যা কাজ করেন। আর একটা বিষয় ছিল আপনার মনে লেখাপড়া একটু মনে থাকে না বা এরকম একটা কিছু বলছিলেন। ওটা আমার এখনো আছে স্যার, আমি বলেছিলাম আমার মানে মাথায় সমস্যা দেখা দিয়েছে স্যার, শুধু মাথায় না, মানে শারীরিক একটু অসুস্থ স্যার। ডাক্তার আমাকে বলেছে স্যার তুমি এই মুহূর্তে পড়ালেখা যাবতীয় কাজগুলো একটু করে না, মানে একেবারে করে না। কিন্তু স্যার এখন তো আমার পড়ালেখা স্যার এখন কী করবো স্যার, তো আমি জোর করে আর কি স্যার পড়ালেখা করেছি। এমনকি স্যার আমি অনেক ট্রিটমেন্ট নিয়েছি স্যার, মানে নিউরো বিশেষজ্ঞ এটা শেষ পরামর্শ যে তুমি আপাতত লেখাপড়ার কাজকর্ম করতে পারো। হ্যালো, শুনছেন একটা মানুষের আত্মকাহিনী। যাকে বলছিলেন ডাক্তার আপনি রেস্টে থাকেন, বলছিলেন আপনি আপাতত লেখাপড়া থেকে দূরে থাকেন, বাট তার মন আর মানে নাই এই ফরিদের লাইভ দেখে বা ফরিদের ছবি দেখে। আমি দেখতে চাই সেই ফরিদ, সেই ঢাকা বহুভাষী কোথায় আছে। এদেশে ফ্রি এবং ফেয়ার সরকারি চাকরি হয়,
সেই দেখার জন্য খুলনা সেই ফুলতলা থেকে চলে আসছিলেন আগারগাঁও তালতলা ঢাকা বহুভাষী সার্টিফিকেট ইনস্টিটিউটে, যেটা নাকি বাংলাদেশের সরকারি চাকরির কারখানা বলে পরিচিত, আর যেখানে ভর্তি হলেই হয় সরকারি চাকরি ফ্রি এবং ফেয়ার পাবে। তেমনটাই আজকে পেয়েছেন আমাদের সেই খুলনা জেলার ফুলতলার আমাদের এই কিরণ। আর আপনারা শুনতেই পাচ্ছেন তার অকপটে তার সত্যি কথাগুলা, যে ডাক্তার বলছিল তাকে রেস্টে থাকতে, আপাতত লেখাপড়া থেকে দূরে থাকতে। সে আমাকে বলছিল আমার লেখাপড়া করলে মনে থাকে না, এটা একটা তার সমস্যা। কিন্তু তার যে বডি স্ট্রাকচার, তার যে পোশাক আশাক দেখে আমার এত মায়া লাগছে বলার মতো না, যে না এই মানুষ এখানে টিকবে না। উনি যেই কয় টাকা নিয়ে আনছে এই কয় টাকা নিয়েই আপনি বাড়ি চলে যান, কিন্তু তার মন মানে নাই। সে বলছে না আমি ভর্তি হব, কিন্তু তখন আর কি আমরা ফিরে পারছি? আরেকটা বিষয়, ঢাকা বহুভাষী কখনো কাউকে ভর্তির কথা বলে না। ঢাকা বহুভাষী একটা কথাই বলে, যদি ফ্রি এবং ফেয়ার সরকারি চাকরি চান তাহলে ঢাকা বহুভাষীতে যান। আর সেই স্বপ্ন নিয়ে এই ঢাকা বহুভাষীতে আসছিলেন। আলহামদুলিল্লাহ আজকে এই মানুষটা সফল। এই মানুষটা যখন আমাকে রেজাল্টের কথা বলছিল তাকে আমি এভাবে ধরে রাখছিলাম, কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম যে এই চাকরিটা হয়েছে। মহান আল্লাহ তাআলা নিজে তাকে এই চাকরিটা দিয়েছে। আপনারা যারা আজকে এই কিরণের লাইভ দেখছেন এবং যারা সরকারি চাকরি পান না এবং চাকরি প্রত্যাশী, আমার মনে হয় না এই কিরণের লাইভ দেখার পরে আপনাদের আর বিকল্প কোনো চিন্তা করার। এই কিরণ কয় টাকা খরচ করেছে এই ঢাকা বহুভাষীতে এসে? তার কি সেই অ্যাবিলিটি ছিল? বাট আমরা তার পাশে ছিলাম, যে না আপনার কোনো বেতন লাগবে না, আপনি পড়ে যান, আপনার চাকরি হবে। এর চাকরিটাতে কি দরকার ছিল সেটা সে ছাড়া আর কেউ বুঝতে পারবেন না। আর দরকার ছিল বলেই মহান আল্লাহ তাআলা তাকে চাকরিটা দিয়েছে। এটা আপনার এই হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কততম ভাইবের চাকরি হয়েছে? এটা কত? স্যার হিসাব সহকারী কাম্পানি, এটা স্যার আমার হিসাব সহকারী পদে স্যার। এটা হিসাব সহকারী পদে কততম ভাইবের চাকরি হয়েছে? এটা হিসাব সহকারী পদে আর কখনো ভাইবা দিয়েছেন আপনি? হিসাব সহকারী পদে ভাইবা দিয়েছে স্যার। এই প্রথম ভাইবাতেই তার চাকরি হয়েছে হিসাব সহকারী পদে। বাট সে কিন্তু অফিস সহায়ক ভাইবা দিয়েছেন, আমরা মনে হয় সহকারী অন্যান্য পদে দিয়েছে, অন্যান্য পদে দিয়েছে, কম্পিউটার মুদ্রাক্ষরিক দিয়েছে ভাইবা স্যার দিয়েছেন। কিন্তু সে হিসাব সহকারী প্রথম ভাইবাতে চাকরি পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নাকি? আচ্ছা, তো এরপরে আসলেন, চাকরি হলো, আমি তো আপনাকে থামিয়ে দিলাম আপনার কথাগুলো। তো এখন এই যে আসলেন, ভর্তি হলেন, তারপরে টাইপ রেগুলার করতেছেন, কিভাবে এই ঢাকা বহুভাষী সম্পর্কে আপনি কি বলার আছে এই যারা চাকরি প্রত্যাশী তাদের উদ্দেশ্যে? আচ্ছা, ঢাকা ভাই বহুভাষীর যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, মানে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কি স্যাররা এখানে খুবই আন্তরিক। আর আমি যদিও ফরিদ স্যারকে দেখে শুধু আসছিলাম, কিন্তু ফরিদ স্যার আমি খুব একটা পাই না, কিন্তু আলম ভাই আমার সবসময় সাপোর্ট দেয়। আর ফরিদ স্যার যখনই আসে তখনই আমার খোঁজ খবর নেয়, কোনো সমস্যা হয় না। আর সবচেয়ে ভালো লাগছে, আমি যেখানে আসলাম এখানে আসলে কিন্তু আমি ক্লাস করতে পারছিলাম না, স্যারকেও কিছু বলিনি। স্যার হঠাৎ করে বলে তুমি ক্লাস করো না কেন? স্যার তখন আলম ভাই পাশ থেকে বললো যে ও কিন্তু রিটেনে খুব ভালো, রিটেনে টিকতেছে। স্যার সাথে সাথেই আমাদের বললো ঠিক আছে, তোমার আর কোনো ক্লাস করার লাগবে না, একটা ক্লাসও তোমার করার লাগবে না। এই যে আমার যে মানে এই যে সুবিধাটা, মানে আমাকে উন্মুক্ত পাখির মতো এখানে বিচার করতে দিয়েছে। স্যার যদি আমার ক্লাস আটকায় রাখতো চাকরি ক্ষেত্রে তোমার আরো অনেক সময় লাগতো। স্যার যেহেতু দেখিছে তার অভিজ্ঞতা থেকে যে না এছাড়া ক্লাস করার প্রয়োজন নেই, স্যার কিন্তু আমার ক্লাস কোনো চাপ দেয়নি। সুতরাং ওই যে সময়টা আমার যে প্রচুর সময়টা আমি অন্যান্য কাজে বা আমি পড়াশোনার পিছনে মানে ভাইবার জন্য বা স্যার টাইপের জন্য ব্যয় করতে পেরেছি। আর আরেকটা কথা আমি খুবই বলতে চাই, আমার টাকা অর্থনৈতিক সমস্যা খুবই খারাপ, এটা স্যার যদিও জানে, তারপরেও একটু বলি। আমি কিন্তু মানে বেতনটা দিতে আমাকে দেরি হয়ে যেত। রাশেদ আমাকে কিন্তু ওই টাইপিং করতে দিত না। আমি কিন্তু আলম ভাই স্যার কিন্তু জানে না, আমি আর হঠাৎ করে একদিন আসছি মসজিদের সামনে স্যার আমার দেখা, আমার বলে তোমার আমি 2-3 মাস ধরে আমি বহুভাষী দেখছি না, কারণ কি? আমি যদিও একটু মানে অন্যভাবে বলে এড়িয়ে যাচ্ছিলাম, স্যার কিন্তু আমাকে কিছুটা সুযোগ দিলেন না, রহস্যটা বের করলেন। আমি তখন বললাম স্যার আমি তো এই টাইপ আমার তো আর্থিক মতো জানেন স্যার, আমি বেতন দিতে আমার একটু লেট হয়ে যায় স্যার, দেই, কিন্তু রাশেদ ভাই আমার বলেছে বেতনটা দিয়ে কোনোভাবে ঢোকা যাবে না। স্যার আমাকে অফিসে নিয়ে আসলেন এবং সাথে সাথে বললেন আজ থেকে তোমার কোনো বেতন কোনো কিছু নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, তুমি নিয়মিত ক্লাস। স্যারের এই কথাটা আমার এত ভালো লাগছিল। আমি আগে বেতন দিতাম, আমার লেট হতো, 20 তারিখ 15 তারিখ হয়ে যেত, কিন্তু স্যারের এই কথার পরে আমি স্যারের বেতন যে কোনো হোক আমি সবার আগে দিয়ে স্যারের এই কথা আমার এত ভালো লাগেছে। এই জন্য আমি খুবই স্যারের কথাটা আমার খুবই আন্তরিকতা লাগেছে এবং খুবই ভালো লাগেছে। আমি বহুভাষী সম্পর্কে অনেক কিছু বলার আছে, কিন্তু সময় সংক্ষেপ আমি বলতে চাই না। আমি শুধু সংক্ষেপভাবে এইটুকু কথা বলতে চাই বহুভাষী সম্পর্কে, যে বহুভাষী আজকের দিনের কথাই বলি, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। ফরিদ স্যারের প্রত্যেকটা জীবনই ঠিক বসন্ত। এখন আপনি এখানে ভর্তি হন বা না হন সেটা আপনার ব্যাপার,
কিন্তু ফরিদ স্যারের প্রতিটা দিনই বসন্ত। এখন আমার বলার শুধু আপনি এটুকু বলার যে আপনি আসেন এই বসন্ত দেখে যান, এই বসন্ত প্রতিদিনই চিরনিয়ত বসন্তের বাগানে বসবাস করা এই মানুষটাকে। এখন ভর্তি হবেন কি না হবেন সেটা আপনার ডিসিশন, স্যার কিন্তু আপনাকে জোর করে ভর্তি করাবে না। অনেক জটিল কথা বলেছেন কিরণ, আসলে এই কথার ওজনটা অনেক বেশি। কিরণ বলছিলেন প্রতিটা দিনই আমার জীবনে বসন্ত, আর আমি বলবো এই প্রতিটা দিনই ঢাকা বহুবাসীর জীবনে বসন্ত। কারণ শত শত পরিবারের মুখে হাসি ফোটায় এই ঢাকা বহুবাসীর মাধ্যমে মহান আল্লাহ তাআলা দিচ্ছে, আর ঢাকা বহুবাসী দেখাচ্ছে পথ। এই সঠিক দিক নির্দেশনা নিয়ে, এই পথ নিয়ে আজকে অনেকগুলো পরিবারের মুখে হাসি ফুটছে, যেমনটা এখন আমার কিরণের মুখে হাসি ফুটছে। এবং সে বলছিল আমার জীবনে বসন্ত। আমি বলবো সারা বাংলাদেশের শত শত পরিবারে যারা চাকরি পেয়েছেন এবং যারা চাকরির জন্য এখনো প্রশিক্ষণ নিয়েছেন, চাকরি প্রত্যাশী যারা আছেন, তাদের জীবনে বসন্ত যদি নিতে আসতে চান তাহলে এই ঢাকা বহুবাসীতে আসেন। প্রতিদিনই আপনাদের বসন্ত দেখতে পাবেন, প্রতিদিনই এভাবে এখান থেকে কিভাবে চাকরি হয় সেটা কিন্তু দেখতে পারবেন। আর এই মানুষটা যে এত সুন্দরভাবে বলতে পারে সেটাও আমার জানা ছিল না। সে কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলছে। তবে তার আপনারা লাইভ দেখবেন, তার যখন লাইভ দিই সেই লাইভটা দেখলে আরও আপনারা ক্লিয়ার হতে পারবেন যে এই মানুষটা কত সুন্দর কথা বলতে পারে। এবং সে আগামীকালকে তার ট্রেনিং শুরু হবে। আজকে রেজাল্ট পেয়েছেন, আগামীকালকে সে ট্রেনিং পাবে, ট্রেনিং শুরু হবে। এরপরে সে তার লাইফটা অন্যরকম হয়ে যাবে। তবে তাকে ওই যে বলছিলাম মসজিদের গেটে দেখা হয়েছিল যে এই মানুষটা কেন শিখতেছে না। পরে আমি বলছি, যখন বলি এই সমস্যা, পরে আমি বলছি আপনার কোনো বেতন লাগবে না, বাট আপনাকে প্রতিদিন প্রতিষ্ঠানে আসতে হবে, কম্পিউটারে বসতে হবে। কি বলেছিলাম সেটাই কিন্তু করেছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে তাকে একটা সৎ পথে চাকরি দিয়েছেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যেহেতু সৎ পথে চাকরি পেয়েছেন, কত টাকা লাগছে আপনি চাকরি পেতে? স্যার আমার এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত স্যার মনে হয় 600 টাকা মতো সামথিং দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম এই পদে। আর আপনি প্রথম যখন ঢাকা আসেন ফরিদ স্যারকে দেখতে, তখন কত হাজার টাকা নিয়ে ঢাকাতে আসছিলেন? স্যার অ্যাবাউট মনে হয় স্যার 25,000 টাকার মতো আমি টোটাল মিলে আর কি নিয়ে আসছি। 25,000 টাকা। সেই 25,000 টাকা শেষ, পরে আবার বাড়ি গেছেন গাছ টাছ কি জানি বিক্রি করার জন্য। আমাকে বলছিলেন যে আমি বাড়ি যাই টাকা ম্যানেজ করে তারপর আবার আসবো। স্যার একবার না স্যার, আমাকে তো অনেকবার গেছে, আপনাকে বলে অনেকবার গেছেন, এই টাকা ম্যানেজ করে গ্রাম থেকে আসছেন। তো আমার মনে হয় আপনারা যারা ভিউয়ার্স এই কিরণের লাইভ দেখছেন, আমার মনে হয় এটা আপনার জীবনে অনেক পথ সহজ করে দিয়েছে এই কিরণ। যদি আপনার সরকারি চাকরি চান ফ্রি এবং ফেয়ার পাবে, তবে এই কিরণের কথা শুনে একবার এসে দেখে যান ঢাকা বহুবাসী কিভাবে প্রতিদিন সরকারি চাকরি হয়, কিভাবে প্রতিদিন বসন্তের ফুল ফোটে এই ঢাকা বহুবাসী থেকে। কতটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারে ঢাকা বহুবাসী, যার অপর নাম সরকারি চাকরির কারখানা, যেখানে ভর্তি হলেই হয় সরকারি চাকরি। ভিউয়ার্স, আপনি এসে অবশ্যই বলবেন আমি সেই খুলনার ফুলতলার কিরণের লাইভ দেখে আসছিলাম, যিনি সেই খুলনা থেকে 25,000 টাকা নিয়ে আসছিলেন ঢাকা বহুবাসীকে দেখতে এই ফরিদ স্যারকে। তো আলহামদুলিল্লাহ, সে কিন্তু আজকে সফল, এবং সেই সফল হয়েই প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। একটা সরকারি চাকরি এত সহজটা ছিল না, সরকারি চাকরি। যদি সে এই ঢাকা বহুবাসীতে না আসতো, আমি জানি না কিরণের কতজন ফ্রেন্ড এই চাকরি করে। হয়তো বা আজকে কিরণকে দেখে অনেকে বিশ্বাস করবে যে কিরণেরও সরকারি চাকরি হয়েছে ফ্রি, তাহলে আমারও হবে না। একটু বলে স্যার, জি প্লিজ বলেন স্যার। বিশ্বাস করবেন না, কারণ আমি স্যার যখন এই মানে কবে রেজাল্ট স্যার আমরা বুঝতে পারিনি এটা আর কি স্যার। আসলে আর যারা একটু পরিচিত আছে অনেকে জিজ্ঞাসা করলাম, এই দক্ষিণ শ্রীলঙ্কার কেউ কোনো নিউজ আমাকে দিতেও পারছে না। আচ্ছা আচ্ছা। এখন একটা আমি ফোন আসলাম, এখন গেলাম আর কি, এসে বলতেছে আমার তো এরকম ফোন দিছে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। এখন আমি গেলাম, কিন্তু আমি নাকি ডিউটি যেতে বলে না, স্যার আমাকে বলে যে তুমি ডিউটি আসতে পারো নি, কারণ কি? তখন স্যার বললাম আমি তো নিউজটা পাইনি স্যার, এরকম ব্যাপার। তখন এসে এই আজকেই এসে মানে এমন কেউ নেই যে আমি জিজ্ঞাসা করিনি যে এই ব্যাপারটা। আমি বলছি যে এরকম আমাকে কালকে থেকে এরকম রেজাল্ট দিছে দক্ষিণ সিটি কর্পোরেশনে, কালকে থেকে আমার বললো যে ট্রেনিং। এখন সবাই ওই যে মোবাইল বের করতেছে, নেট দেখতেছে, মানে ওয়েবসাইট ঢুকতেছে, সবাই বলতেছে না এটা মানে এটা নিউজ সঠিক না। এখন মানে কেউ মানে কনফার্ম না, ঠিক আছে। কিন্তু আমার যেহেতু কনফার্ম, যদি মানে নগর ভবন থেকে আমাকে বলে যে না তোমার এটা না, তারপর আমি কনফার্ম, যেহেতু স্যার আমি যে পরীক্ষাটা দিয়েছে স্যার, আমি মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের স্যার, আমি মানে ভালো পরীক্ষার মতো অন্যতম স্যার একটা পরীক্ষা দিয়েছে স্যার।
আর স্যার ভাইবাটা আমার কিন্তু একেবারে খারাপ হয়েছিল তা না, যেহেতু আমাকে অনেক প্রশ্ন করেছিল, শুধু আমাকে না আসলে দেখলাম কি এক একজনকে 15 মিনিট প্রথম এক একজনকে 15-20 মিনিট করে রাখতেছে স্যার। আচ্ছা আচ্ছা এই জন্য ভাইবাটাও খুব কঠিন করে নিয়েছিল আমার যতটুকু ধারণা, তবে অনেকের আবার 2-3 মিনিট মধ্যে ছেড়ে দিয়েছিল। আচ্ছা তা সেই হিসেবে আমার যে পরীক্ষা ছিল স্যার, আমার ধারণা যেহেতু আমার স্যার এটা হবে স্যার। আর এটা না স্যার, আমার যেহেতু ড্যামে স্যার আমি পরীক্ষা দিয়েছি, ড্যামে আমার রেজাল্ট আসছে স্যার আলহামদুলিল্লাহ। পার্ট মানে যেখানে দেন সেখানেই আসে। রেজাল্ট তো আসে। প্রথম চাকরির খবরটা কাকে বলছিলেন আপনি? আজকে যে চাকরি হলো এই খবরটা আপনার কাকে বলছিলেন প্রথম আমি একটু আগে এসে মানে আলম ভাইকে বলেছি। এই ঢাকা বসতে আপনার বাবা মা জানে আপনার চাকরি হয়েছে? স্যার আমি এখনো ওইভাবে বলে পারিনি, যেহেতু আমি স্যার তো মানে কেউ আমার সবাই বলতেছে, আপনি যা বলতেছিলেন স্যার বিশ্বাস করবেন না। শুনছেন তার সত্যি কথাগুলো বলে ফেললো। এখনো তার পরিবার জানে না তার সরকারি চাকরি হয়েছে। সে প্রথম চলে আসছে, সেই স্বপ্ন দেখিয়েছে যে ঢাকা বউবাসী, সেই ঢাকা বউবাসীকে প্রথম বলছিল এই কিছুক্ষণ আগে। আসলে সে ঢাকা বউবাসীকে প্রাণ থেকে ভালোবাসে, সেটা আমি এখনই বুঝতে পারলাম। এবং আমি জানতাম না যে তার পরিবারকে এখনো জানে নাই তার সরকারি চাকরি হয়েছে। ভিউয়ার্স, কতটুকু বিশ্বাস হলে, কতটুকু ভালোবাসলে সেই মানুষটি আজকে চলে আসছে এই চাকরি পাওয়ার পরই আমাকে জানিয়ে দেয়। তবে প্রশ্ন আপনাদের কাছে, যারা চাকরি প্রত্যাশী, আজকের এই কিরণের গল্পের পরে আর কোনো গল্প হতে পারে না। আপনার জীবনে পরিবর্তন করার জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য এই কিরণই যথেষ্ট। সেই পর্যন্ত দেখা হবে এই কিরণের গল্পে নিয়ে আসবেন আপনারা, এবং আপনাদেরও গল্প হবে। তবে সেই দিন বলবেন আমি সেই খুলনা জেলার ফুলতলার সেই কিরণের গল্প দেখে আসছি। আজকে আমি বলছি আমার সরকারি চাকরি হয়েছে। হ্যালো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি জি প্লিজ, আরেকটু কথা আছে স্যার। আমার কিন্তু অর্থনৈতিক সমাজ কিন্তু অত্যন্ত খারাপ ছিল স্যার, এত খারাপ ছিল স্যার যতটুকু জানে তার থেকেও কিন্তু আসলে অনেক খারাপ। আমি যেমন এই মাসে আমার থাকার কোনো অ্যাবিলিটি ছিল না, আমি আমার যে ফোনটা স্যার দেখেছিলেন ওইটা আমি বিক্রি করতেছি স্যার, দিয়ে স্যার চলতেছে আর কি। আর এমন কোনো পরীক্ষা নেই, কুর্মিটোলা থেকে শুরু করে সিদ্ধেশ্বরী থেকে শুরু করে তারপর আপনার ওই কমলাপুর স্টেশন যেখানে মানে আমার সেন্টার পড়েছে স্যার, আমি হেঁটে যাইনি। খুব রেয়ার, শুধু আমার একদিন সাভারে আমার প্র্যাকটিক্যাল ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরে স্যার, ওই সাভারটা তাও অর্ধেক পথ হাঁটেছিলাম, কিন্তু দেখতেছিলাম স্যার অনেক দূর, আর আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম। এই জন্য স্যার ওই পরীক্ষা এরপরে আর কিছু বলার নাই। সে এমন কোনো কেন্দ্রে যায় নাই পায়ে হেঁটে। ঢাকা শহর যতগুলো কেন্দ্রে পরীক্ষা দিয়েছে সে পায়ে হেঁটে গেছে। তার আর্থিক অবস্থা কত আমি জানতাম না যে এত খারাপ। তাহলে আমি হয়তোবা তাকে আরেকটু সহযোগিতা করার চেষ্টা করতাম। এই মানুষটাকে জড়িয়ে ধরে কাঁদলেও শেষ হবে না তার এই সুখের কান্না। আজকে সে সুখের কান্না কাচ্ছে। তা আমি যে কথাটা বলছিলাম যে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। ফরিদ স্যার আপনি ভর্তি হন বা না হন, ফরিদ স্যারের জীবন কিন্তু প্রতিটা দিনই বসন্ত। এখন আমার স্যারের কাছে অনুরোধ, স্যার যেন তার এই দিনটাকে যেন তিনি শেষ না করে দেন, তিনি যেন তার এই যে সফলতা তিনি যেন ধরে রাখতে পারেন, ঠিক আছে। আর স্যার যদি যে অবস্থা বর্তমানে আছেন এই অবস্থা যদি স্যার ধরে রাখতে না পারেন, তার এর থেকে বড় ব্যথা তো স্যার আর কিছু হবে না। আমি শুধু স্যারের কাছে কেমন দোয়া চাই স্যার যেন তার এই যে মানে সুনামটা, এই যে স্যার বসন্তের দিনটা, এটা যেন স্যার তিনি আষাঢ় শ্রাবণ মানে তারপরে আছে আষাঢ় শ্রাবণ বা অন্যান্য যে মাস আছে পৌষ মাঘ, সব দিনে যেন স্যার এই বসন্তের প্রতিটা দিনের বসন্তকে স্যার চালিয়ে যেতে পারেন, এটা স্যার কাছে আমার অনুরোধ। থ্যাংক ইউ। আপনার কথাগুলো আমার পুরো মানে আপনার কথা বলাতে আমার লোম দাঁড়িয়ে গেছে যে আপনি এত কথা আমাকে বলেছেন। আমি চেষ্টা করব ভিউয়ার্স, তবে আপনাদের সহযোগিতা লাগবে। আর আপনারা যারা চাকরি প্রত্যাশী, সরকারি চাকরি ফ্রি এবং ফেয়ার চান, তারা চলে আসবেন। আমি যথেষ্ট সম্ভব চেষ্টা করব এই বসন্ত ধরে রাখার। তবে এই বসন্ত ধরে রাখার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আবারও বলছি, আপনারা আসবেন, আপনাদের চাকরি হয়ই মানে আমার বসন্ত। আর আপনাদের এই চাকরি পাওয়ার জন্য যত সহযোগিতা লাগে এই লেখাপড়ার জন্য, সেটা আমি করব। আমার সঠিক গাইডলাইন দিয়ে আমি আপনাদেরকেও চাকরি দেওয়ার চেষ্টা করব। তবে এই প্রতিষ্ঠান কখনো চাকরি দেয় না, চাকরি আপনারটা আপনাকে নিতে হবে। আমরা দেব আপনাকে সঠিক গাইডলাইন। এই মানুষটার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই মানুষটা চেয়েছে যে আমার বসন্ত আমি সবসময় ধরে রাখি। এই ঢাকা বউবাসীর যে শিক্ষা ব্যবস্থা, সঠিক গাইডলাইন, এটা যেন আমি রীতিমতো দিতে পারি। তাহলেই 64 ডিস্ট্রিক্টের মানুষ সরকারি চাকরি পাবে, ফ্রি এবং ফেয়ার পাবে। ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।